দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে শ্রুতি উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। স্বাগত আপনাদের দুইজনকে। সামান্তা, আপনাকে দিয়ে শুরু করি। অবশ্যই একেবারে সহজ করে যদি বলি, এনসিপি এখন কি করছে? আমরা দেখলাম 4 দল নিয়ে একটা জোটের কথা শুনলাম, সেই জোটের যাওয়ার কথা শুনলাম। জোট যেদিন হবে সেই দিনকা রাত্রে আমরা জানতে পেরেছি যে এনসিপি মিটিং করেছে এবং জোটে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে, এবং 3টায় সংবাদ সম্মেলন করে জোটের ঘোষণা দেওয়ার কথা ছিল। জোটের উদ্যোক্তারা সেই ঘোষণা বাতিল করলেন। আসলে কোথায় যাচ্ছে এনসিপি? কি কিছুটা মানে পালহারা নৌকার মতন কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম দর্শক, যারা শ্রোতা, যারা এনটিভির যারা দেখছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা। সেই সাথে আমার সহ আলোচক হাবিব আপা, ব্যক্তিগতভাবে আমি ওনার কথাবার্তা খুবই পছন্দ করি, ওনাকেও অভিনন্দন জানাই। এনসিপি আসলে যেহেতু গণঅভ্যুত্থানের দল, তরুণদের দল, তাদের স্পেসিফিক কিছু কাজ আছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবারই আমাদের যে স্বাতন্ত্র্য সেটার ব্যাপারে সবসময় আমরা বলিয়ান থাকবো। এই মেসেজই জনগণকে দেওয়া হয়েছে, মিডিয়াকে দেওয়া হয়েছে, সকলকে আমরা সেভাবেই মেসেজ দিয়েছি। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে স্বাতন্ত্র্য বজায় রেখে ইলেকশন করাটা এইবারের ইলেকশনের জন্য খুবই জরুরি। এইবারের ইলেকশনটা অন্য কোনো ইলেকশনের সাথে আসলে মিল হবে না। আপনারা যখন জোটে গেলেন, আলোচনা হলো, সম্মতি দিলেন, তখন এই কথা মনে ছিল না? আমরা তখনও বলেছি স্পেসিফিক নীতি এবং আদর্শের ভিত্তিতে এবং কার্য পরিকল্পনার ভিত্তিতে জোট হতে পারে, কিন্তু পাশাপাশি আমরা এটাও বলেছি এককভাবে 300 প্রার্থী ঘোষণা করা মানেই কিন্তু এককভাবে স্বতন্ত্র বজায় রেখে ইলেকশনের কথা বলা। সো আমার কাছে মনে হয় যে এটা কমপ্লিমেন্টারি ছিল। এবং জোটের ক্ষেত্রেও দেখবেন যে এমন দলগুলোর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যাদের ঐকমত্য কমিশনে তাদের পজিশন আপনারা দেখেছেন। ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছে এবং রাষ্ট্রকল্প, একটা রাষ্ট্রকে আপনি কীরকম দেখতে চান, সেই বিষয়গুলো নিয়ে যখন আলাপচারিতা এসেছে, তখন দলগুলো কী ধরনের ভূমিকা নিয়েছে সেই ভূমিকার ভিত্তিতে আমরা একসাথে হওয়ার চেষ্টা করেছি। এবং জোটের বিষয়গুলো আসলে অনেক বেশি জটিল থাকে, আপনারা যেটা জানেন। নির্বাচন কেন্দ্রিক জোটের ব্যাপারে আরও বেশি জটিলতা থাকে। সেক্ষেত্রে আমরা মনে করেছি, আমরা দেখেছি যে আসলে জোটটা করা যায় কি না এই মুহূর্তেই, কিন্তু যখন আসলে একটা পর্যায়ে গিয়ে এটার আলাপ আর এগোয়নি। কিন্তু সত্যি কথা বলতে এই আলাপচারিতা এখনও বিদ্যমান এবং এটা আসলে থাকবেই, কারণ আমরা 300 আসনে প্রার্থী দেওয়াটা এটা আমার সংগঠন। ধরেন এনসিপি নতুন দল, যেহেতু সে 5 বছর যাই করুক, আগামী 5 বছর 10 বছর সে যাই করুক, তার সংগঠন করতে হবে, এটা তার ফার্স্ট প্রায়োরিটি। সো 300 আসনে প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমার সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। সো আমরা আসলে সেই উদ্দেশ্যে কাজ করছি। সেই সাথে সেকেন্ডারি হচ্ছে আমরা যদি একটা জোট করতে পারি, কারণ দেখেন এখানে এককভাবে অন্য ইলেকশন করাটা আসলে অনেক স্বপ্নের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে আমরা এইটাও বিবেচনার মধ্যে রাখতে চাই যে যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে সেই দলগুলোর সাথে আমাদের এক ধরনের যোগাযোগ থাকুক। নির্বাচনে আমরা একসাথে লড়ছি, এটা একটা সংস্কারের মেসেজও কিন্তু আসলে মাঠে। সেটা ঠিক আছে সামান্তা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটি জোটে গিয়ে আমরা একদম ম্যাচিউরড অবস্থায়, সেখান থেকে আপনারা সরে আসলেন অথবা জোটে গেলেন না। পত্রপত্রিকায় নিউজ বেরিয়েছে, দেশের বিভিন্ন পত্রিকায়, যে এনসিপির নেতৃত্বের মধ্যে কোন্দলের কারণে এক গ্রুপ এখানে যেতে চায় আর এক গ্রুপ ওইখানে যেতে চায়, এই কারণে ভেঙে গেছে। এই কোন্দলের নিউজটা কতখানি সত্য? একেবারে মিথ্যা, ডাহা মিথ্যা। এবং আমরা কয়েকটার ব্যাপারে আমরা রিজয়েন্ডারও দিয়েছি। একদমই ভুলভাবে, মিথ্যাভাবে ফ্রেমিং করে আমাদেরকে একটা নতুন দল এটাকে ভাঙার জন্য, এটাকে অসুবিধায় ফেলার জন্য এমন কোনো পক্ষ নাই বাংলাদেশে কাজ করছে না।
সো এটা আসলে বাংলাদেশের জনগণ দেখেও অভ্যস্ত যে একটা নতুন দলকে যদি সম্ভাবনা থাকে তাহলে কিভাবে সেটার মধ্যে আসলে ভাঙন ধরানোর চেষ্টা করা হয়, নানানভাবে মিডিয়া দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করা হয়, ভিতরকার অনাস্থা তৈরি করার চেষ্টা করা হয়। আমি আপনাকে একদম আজকে অন এয়ারে বলছি যে আমাদের দলের ভিতরে অভ্যন্তরে এমন কোনো কোন্দল নেই যেটার কারণে আসলে মানে জোট ভাঙার সিদ্ধান্ত আসতে পারে। আমি বলি যে এইখানে যেই কথাগুলো এসেছিল যে দুইটা দল এবং একই সাথে একটা প্ল্যাটফর্ম, দেখেন আমরা সংস্কারের পক্ষের দল, সংস্কারের বিষয়ে যাদের মন্তব্য এবং পজিশন আমরা জানি না সেই এবং তাদের ভবিষ্যৎ রাষ্ট্রকল্প কি সেটার ব্যাপারে আমরা জানি না, সেটা প্ল্যাটফর্ম হোক বা দল, তাদের সাথে আমরা জোটে যেতে পারি না। এটা নৈতিকভাবে এটা কখনোই লজিক্যাল না। সেই জায়গার উপর ভিত্তি করে কিন্তু জোটের আলাপটা আসলে আর এগোয়নি। তবে এই যেই দলগুলো আসলে সংস্কারের পক্ষে কাজ করে অভ্যস্ত তারা একসাথে আবার হবে এটার আশাবাদ আমার যেমন আছে, আমার দলও কিন্তু সেটার পিছনে কাজ করছে। আচ্ছা, আবার নিশ্চয়ই আসবো। হাবিব আপা, আপনার কাছে যাই। হাবিব আপা, একই প্রশ্ন যদি আমি একটু ভিন্নভাবে আপনাকে করি। বিএনপি আমরা জানি 300 আসনের মনোনয়ন এখনো চূড়ান্ত করতে পারেনি। বিভিন্ন স্থানে মনোনয়ন নিয়ে কোন্দল চলছে। আজকেও দেশের বিভিন্ন স্থানে বরিশাল, টাঙ্গাইল, ফরিদপুরের সালতায় বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপির মধ্যে। আসলে বিএনপি কি, নির্বাচনটা নিয়ে বিএনপির প্রস্তুতি কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের, এবং আজকে আসলে আমার এই সম্মানিত স্নেহ ছোট বোন সামান্তা শারমিনের সাথে প্রথম, সে অত্যন্ত মানে কি বলবো বলিষ্ঠ কণ্ঠ, তারুণ্যের। আমি তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে শুরু করি। দেখুন, নির্বাচনী প্রস্তুতি তো সব দলেরই আছে, তাদের নিজস্ব ধরন, তাদের সাইজ অনুযায়ী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 237টা আসনে মনোনয়ন দিয়েছে, বাকিটা দিতে পারেনি তা নয়। বাকিগুলো হয় জোট, নয় সমঝোতা, এই সবের জন্য ওপেন রাখা হয়েছে। এবং কিছু 237টা আসনের মধ্যে না, 237টা আসনের মধ্যে আপনার আমাদের প্রবলেমেটিক আসন আমরা চিহ্নিত করেছি 21 থেকে 23টা। এটার মধ্যে প্রথম দিকে সংখ্যাটা ছিল 30, পরে যেটা হয়েছে এটা হয়েছে কি, আমি এবার আপনাকে আরেকটু ব্যাখ্যা দিই। দীর্ঘদিন নির্বাচন সেই অর্থে না থাকায় আমাদের এই মানে এই 17-18 বছরে মাঠে তো আসলে কম নেতাকর্মী ছিলেন না, আমাদের নেতাকর্মীরা মূলত মাঠেই ছিলেন। ফলে যখন নির্বাচনের প্রশ্ন আসে, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন, প্রতিটা আসনের বিপরীতেই অন্তত 3 থেকে 4 জন মোটামুটিভাবে মানে যে ক্রাইটেরিয়া দল থেকে চাওয়া হয়েছে সেটার সাথে ম্যাচ করার মতো নেতা কিন্তু মানে উপস্থিত আছেন। এবং তারা যে রাজনীতি করেছেন যখন নির্বাচন ছিল না তখন এক হিসাব, কিন্তু এখন যখন নির্বাচন চলে এসেছে তারা প্রত্যেকেই তো এই স্বীকৃতিটা চাইছেন যে আমাকে আমার দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হোক। এতে যেই ধরনের মানে আপনার এটা কাজটা বেশ দীর্ঘদিন, ধরেন কেউ 8 বছর কাজ করছেন, কেউ 15 বছর কাজ করছেন, কেউ মাঠে 20 বছর আছেন, কেউ এর আগে সাংসদও ছিলেন। এর ফলে এত সহজ নয় তাদের জন্য প্রাথমিক মনোনয়নটা একেবারে মানে মুখ বুজে মেনে নেওয়া। এরপরেও আপনি একটা জিনিস দেখেন, আপনাকে আমি বলি যদি আপনি রেশিও বলেন, এরকম বড় দলের জি তো এরকম একাধিক যোগ্য প্রার্থী না না সেটাই আপনাকে আমি বলছি। আপনি যদি রেশিও দেখেন 237টার মধ্যে 210টাই তো বলতে গেলে আমাদের কোনো সে অর্থে সম্ভব মানে সমস্যাই নেই, এটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত 200। এটা আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে প্রাথমিক মনোনয়ন। এই প্রাথমিক মনোনয়ন কথাটা বলাতে যারা পাননি এই মুহূর্তে তাদের মধ্যেও এক ধরনের ফিলিং কাজ করছে যে আমরা যদি আগামীতে মাঠে যথাযথভাবে মাঠে থাকতে পারি তাহলে হয়তো মূল মানে যেটাকে মূল মনোনয়ন বলা হয় যে আপনি যখন প্রতীক তুলে দেবেন প্রার্থীর হাতে, তারা প্রত্যাশা করছেন হয়তো বা কোনো আসনে পরিবর্তন হবে। কিন্তু মোটা দাগের ওপরে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে মানে যেগুলোতে ভেতরে ভেতরে আপনার আন্দোলন চলছে, সমর্থকদের মধ্যে ভিতরে না প্রকাশ্য আন্দোলন করছে, খুনাখুনির ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে, আজকেও হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আপনাকে আমি বলি, খুনাখুনির ঘটনা যেটা হয়েছে আজকে মৃত্যু ঘটেনি, এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে দুভয় পক্ষ মিছেন, হ্যাঁ এটা হচ্ছে, এটা মাঠ পর্যায়ে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে বন্ধ করার। মৃত্যু নিয়ে আপনি যেটা বললেন যে এই অন্তর্কলহে গত 1 বছরে বেশ কিছু মৃত্যু ঘটেছে, আপনি নির্বাচন শতাধিক, বেশ কিছু না
এখন সংখ্যাটা যখন আপনি শুধু এইভাবে দেখবেন, আমি এইবার এই জিনিসটাকে আমি মানে আপনার সাথে আমি দ্বিমত করি, সংখ্যাটা যখন আপনি শুধু এইভাবে দেখবেন তখন এটা অবশ্যই শতাধিক, কিন্তু প্রতিদিন যেখানে গড়ে 10 জনের বেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আপনার ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে অত্যন্ত দুর্বল, তখন তার মধ্যে দেখুন যে গন্ডগোলটা আপনার আমার মুখের কথাতে সীমাবদ্ধ থাকতে পারতো সেটা মৃত্যু পর্যন্ত তখনই গড়ায় যখন আপনার ওই ভীতিটা নাই, যে আপনি আপনার অ্যারেস্ট হওয়ার ভীতি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভনেসের ভীতি বলেন, এই দলে নিজেদের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং সারা জীবনই আছে। বড় দল আপনি যে 10 জনের মানে গড়ে প্রতিদিন, আমি এই জানুয়ারি 2025 এর হিসাব আপনাকে বলছি, শুধু জানুয়ারি 2025 এবং তারপরে বোধহয় আরো বেড়েছে সংখ্যাটা। আমি আপনাকে বলছি এই হিসাবটা লাস্ট 15 ইয়ার্স আমি এই জগতে কাজ করেছি। অবশ্যই। তো আমি এই জগতে কাজ করেছি, এই ডাটা এক সময় ছিল যে প্রতি বছর না, প্রতি মাসের প্রতি ডেটের হিসাব আমার কাছে থাকতো, কারণ আমি এই এরিয়ায় কাজ করেছি, আইন এবং ক্রাইম। তো এটা ছিল, এইটা গত এই জানুয়ারি টু এই মানে নভেম্বর তা না, আমাদের দেশে হত্যাকাণ্ডের শিকার গড়ে 10টা করে, ওখানের সাথে আমি একটু ডিফার করি, কিন্তু ওই হত্যাকাণ্ডের সাথে অন্তদ্বন্দ্বের কোন্দল এটা তো এক না। এটাই আপনার সাথে আমি ডিফার করতে চাইছি, সেটা হচ্ছে যে আপনি যে হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন তখনকার প্রশাসন সম্পূর্ণভাবে নিয়োজিত ছিল তার বিরোধীকে দমনের কাজে, ফলে আপনার যেই বিষয়টা হয়েছিল আপনার ক্রিমিনাল অফেন্সে খুন করা, মানে একেবারে ক্রাইম যেগুলো এইরকম হত্যাকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক হত্যাকাণ্ড মিলেমিশে সংখ্যাটা ছিল হিউজ। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তো আছেই, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে, কিন্তু এখন যে ইন্টারনাল যেটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেটা যে এটার দায় তো আমরা স্বীকার করি, এটার দায় অস্বীকার করছি না, এবং এটা যে আমাদের জন্য সুখকর বিষয় তা তো না, কারণ এক পক্ষ যখন আরেক পক্ষের সাথে যুদ্ধ করছে, দুই পক্ষই তো বিএনপি করে এসেছে এতদিন, ক্ষেত্র বিশেষে তারা দুই পক্ষই অত্যন্ত ত্যাগী নেতা, তাদেরও অসংখ্য মানে কষ্ট আছে, তারাও বহু কিছু দিয়েছে দলকে, তো এটা তো কোনো প্রত্যাশিত ঘটনা না। কিন্তু মোটের ওপরে আপনি একটা কথা মনে রাখবেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ট্রানজিশন পিরিয়ডে এসে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রোলটা যেটা হওয়া উচিত ছিল 17 বছরে, তো যেটা আপনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্তিত্ব আসলে কোথায় ছিল বলুন? বিরোধী দলের মানে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া ছাড়া, বিনা কারণে আমার বাড়ির সামনে সারাদিন পাহারা বসিয়ে দেওয়া ছাড়া, আমাদের মতো অতি নগণ্য নেতাদের পিছিয়ে 50 জনকে লাগিয়ে রাখা ছাড়া সত্যিকার অর্থে দেশের জনজীবনে স্বস্তি বলুন কিংবা আপনার সুশাসন প্রতিষ্ঠা বলুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতে ফেল করেছে। এবং 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব স্বাভাবিক কারণেই তারা অ্যাক্টিভ হয়ে উঠতে পারেনি, খুব স্বাভাবিক কারণে। এটা তো আপনি আমরা যখন হাসিনাকে নিয়ে কথা বলি আমাদের সামনে প্রথম যে জিনিসটা চোখে ভাসে সেটা হচ্ছে ওই মানে ওই ইউনিফর্মে ওই দানবীয় চেহারাগুলো, আপনি যাই বলুন না কেন, তারা ডেফিনেটলি টুল ছিল, কিন্তু এই টুলটা গোটা দেশের মানুষের সামনে ভিলেন হিসেবে তাদের ছবিটাই চোখের সামনে আসে। এই জিনিসটা কিন্তু মোরালি তাদেরকে অনেক ব্রেক করেছে। না, আপনি কি তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় দিবেন এই হত্যাকাণ্ডের জন্য? অবশ্যই দিব, অন্তর্কলহের জন্য। হ্যাঁ, অন্তর্কলহের জন্য, কিন্তু রাজনৈতিক কোনো দায় নাই। ভাইয়া এখানে আমি বলি এখানে আপনি আমার কথাটা যদি এইভাবে আমি আরেকটু এক্সপ্লেইন করি, আমি অন্তর্কলহ তো আমাদের দায়, রাইট, এবং সব সময় বিএনপিতে এটা ছিল, আগামীতেও থাকবে। আমার সিটে আমি নমিনেশন পেলে আরো 3 জন অসন্তুষ্ট থাকবেন, কিন্তু হয়তো কোনো মতে এসে কাজ করবেন, কাজ করে চলে যাবেন। আমি নিজে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমি পাইনি, যিনি মনোনয়ন পেয়েছেন আমি তাকে একটা সমর্থন দিয়ে এসেছি, আমি খুব খুশি হয়ে দিয়েছি সেটা বলতে পারি না, কিন্তু দলের নির্দেশনা অনুযায়ী আমি সেটা দিয়ে এসেছি। সবাই যে আমার মতো ভাবতে পেরেছেন বিষয়টা তা না, আমি তাদেরকে মানে তাদের কাছ থেকে আরো একটু মানে কি বলবো দলের প্রতি আরো একটু দায়িত্ব আশা করি। কিন্তু আমি আসলে সত্যি কথা যেটা আমি বুঝি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের যেটা হয়েছে, এই যে সুদীর্ঘ রেগুলার পলিটিক্যাল প্র্যাকটিসটা না থাকায় এক ধরনের মানে কি বলবো, এই প্রথম আমরা গত 1 বছর ধরে যদি আপনি বলেন যে রাজনৈতিক প্র্যাকটিস মানে বিনা বাধাই মানে প্র্যাকটিস করা, এটা আমরা বিনা বাধাই বোধহয় গত 1 বছরে আমি অ্যাটলিস্ট পলিটিক্স শুরু করার পরে কোনো রেগুলার পলিটিক্সের প্র্যাকটিস পাইনি। এই জিনিসটা প্রত্যেকেরই মন মানসিকতাকে একটা গভীর ছাপ ফেলে গেছে। আপনি যেভাবেই বলুন না কেন, খুব সহজভাবে যেটা মানে আমি বলতে চাইছি যে একটা যে আইনি কাঠামো, এটা যে অস্তিত্ব আছে, দলীয় সাংগঠনিক অবস্থা, এটাকে যে কোনো মূল্যে মানতে হবে, দলীয় সিদ্ধান্ত সব কিছুর উপরে, এই বিষয়টাকে এখনও এটা আমরা যেটা দেখছি যে ক্ষেত্র বিশেষে, আবারও বলি
237টা সিটের মধ্যে 210টা সিটে বেসিক্যালি আমাদের কোনো সমস্যা নেই, 227টা সিট এটা কিন্তু গোটা দেশব্যাপী আমাদেরকে একেবারে হয়রান করে রেখেছে। এখানে সাংগঠনিক একেবারে ক্লিয়ার। হ্যাঁ, কারণ এখানে কোনো দায় যে দল হিসেবে আমরা কিন্তু দায় অবশ্যই গ্রহণ করছি, আমরা কিন্তু ব্যবস্থাও গ্রহণ করার চেষ্টা করছি, শোকজ করা হচ্ছে। কিন্তু আপনি দেখুন যে একজন নেতা যে একেবারে এত বছর আমাদের সাথে কাজ করেছেন, তাই কি এত সহজে বের করে দেওয়া সহজ? যে তাকে না, সহজ, অনেক সহজ। আমি খুলনার কথা জানি। খুলনায় কয়েক মাস আগে যে হত্যাকাণ্ডটি ঘটলো, তার জন্য আপনারা যারা বহিষ্কার করলেন, সে এখন সব দলের সমস্ত অনুষ্ঠানে না উনি কিন্তু এখনো বহিষ্কৃত। ইদানিং এই কথাটা, এই প্রশ্নটা আপনি তুলে ভালো করেছেন, থ্যাংক ইউ। একটু সময় দেন। এইটা হচ্ছে ইদানিং আমাদের অসংখ্য নেতাকর্মী, আবার আপনি যারে মানে সদস্য তাকে বহিষ্কার মানে আপনার করা হচ্ছে, মানে উইথড্র করা হচ্ছে না। আমাদের বহিষ্কার শুধুমাত্র কাদের উইথড্র করা হচ্ছে জানেন? দেশব্যাপী প্রতিদিনই আপনি পত্রিকায় দেখবেন তারা হচ্ছেন ইনারাই যে গত বছরগুলোতে আমরা লোকাল গভর্নমেন্টের ইলেকশন এবং অন্যান্য প্রসেসগুলো সব নিষিদ্ধ ছিল। আপনার ওই যে ইউনিয়ন পর্যায়ের বলুন, কাউন্সিলর পোস্ট বলুন, কিংবা আপনার ওই যে উপজেলায় বলুন, এখানে অসংখ্য নেতা তারা ওই যে স্বতন্ত্র করেছিলেন। আমাদের গোটা দেশব্যাপী বোধহয় এরকম 1200 বা 1300 নেতা ওই সময় বহিষ্কৃত ছিলেন। তাদেরকে আমরা পর্যায়ক্রমে তাদের বহিষ্কারাদেশ তোলা হচ্ছে। আমার জানা মতে 5ই আগস্টের পরে কিংবা হত্যাকাণ্ডের দায়ে কিংবা এই ধরনের বড় ধরনের অপরাধের কারণে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের কারো বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। এক্স্যাক্টলি, বহিষ্কারাদেশ অফিশিয়ালি উইথড্র হয়নি, কিন্তু সে সমস্ত মানে প্রোগ্রাম করছে, তার নেতৃত্বে প্রোগ্রাম হচ্ছে। আমার মনে হয় আমি একটু বিরতি নেই। দল হিসেবে আসলে করণীয়টা কি আছে? আমি বহিষ্কার করেছি, আপনি বলছেন হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যদি আসলেই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, আমি বলছি না, মামলা হয়েছে, মামলা বাহিনী নই। আচ্ছা, যার নামে মামলা হয়েছে, এবার আপনি আসুন তো, তিনি তাহলে অ্যারেস্ট হননি কেন? দল তো তাকে বহিষ্কার করেছে। দল অ্যারেস্ট হয়নি আপনার কারণে না, এটা তো প্রশ্নই ওঠে না। না, অবশ্যই আপনি এত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার দল এত প্রভাবশালী যে আপনাকে অ্যারেস্ট করার মতো সাহস ভাই ভুল বললেন। তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, কোনো কিছুই বদলায়নি। আমরা তো সরকারে নাই, আমরা সরকার নই, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নই, আমরা একটা রাজনৈতিক দল। আমাদের সর্বোচ্চ সাংগঠনিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি বিধান করেছি। এর বাইরে আমাদের বারবার আহ্বান আছে, এটা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে সকলেই বারবার বলেছেন যে কেউ যদি অকারেন্স করে, এটা অনুগ্রহ করে তাকে অ্যারেস্ট করুন। দেখুন তো, আপনার মানে সিস্টেমটা যদি এমন তৈরি হয়ে যায় যে কেউ কোনো অংশে পাওয়ারফুল লিডার, সেই কারণে তাকে অ্যারেস্ট করা যাবে না, তাহলে তো এটা খুব সমস্যা ভাই। তার মানে হচ্ছে আমরা কিন্তু পরিবর্তন সাধিত করতে পারলাম না দল হিসেবে। আমি যদি বলেন, আমি কিন্তু বেশ কিছু জায়গায় মামলাও আমরা করেছি, বেশ কিছু ক্ষেত্রে, কিন্তু অ্যারেস্ট তো ভাই আমি করতে পারবো না। অ্যারেস্টটা তো ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে করতে হবে। থানা ঘেরাও করে, থানা ভেঙে আসামি ছাড়াই নিয়ে গেছেন। না, এইটা প্রথম দিকে একটা দুটো ঘটনা ছাড়া আপনি এটা বলতে পারবেন না। প্রথম দিকে 5ই আগস্টের পরে এটা করেনি এমন কোনো রাজনৈতিক দল নাই, কাজে ওই কথা টেনে লাভ নাই। এই মুহূর্তে নাকি অ্যারেস্ট করুক আগে, তারপরে থানা ভেঙে আমি বের করে আনি, তখন আপনি আলোচনাটা তুলতে পারেন। আপনি যদি প্রেডিকশনের উপরে ঢালাও কমেন্ট করতে থাকেন, এটা 5ই আগস্টের পরে প্রত্যেকেই এটা করেছেন, প্রতিটা জায়গাতেই হয়েছে। কারণ 5ই আগস্টের পরে একটা অনুভূতি তৈরি হয়ে গেছিল যে হোয়াট এভার পুলিশ ইজ ডুইং ইজ রং। এই কারণে আমরা কখনো কখনো দেখেছি আমাদের ছাত্র আন্দোলনের নেতা নেত্রীদের থানার সামনে হাজির হতে, কখনো কখনো আমার দলের নেতা কর্মীদের, কখনো কখনো জামাতে ইসলামীদের। কিন্তু এই সময়টা এখন আর নাই, এখন নির্বাচন সামনে। কাজে এখন যদি 2-4জন রাঘব বল ধরতেই না পারেন, তাহলে নির্বাচন কন্ডাক্ট করতেও কিন্তু আপনি ফেল করবেন। নিশ্চয়ই মাহমুদাবা, কিন্তু এইটার দায় যে আপনি যেটা বলছেন, এইটার দায় কি আমরা কি রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে পারি? একটা ক্ষুদ্র অংশ আপনি এই দায় দিতে হবে আপনাকে। যত যাই বলুন না কেন, বাংলাদেশকে যখন এই মুহূর্তে যখন আপনি একটা প্রপার লাইনে নিয়ে যেতে চাইছেন, নির্বাচনী রাস্তায় তুলতে চাইছেন, সেখানে অসীম ক্ষমতাধর, আবারও যোগ করি, এবং যাদের শিরদাঁড়া শক্ত, তেমন প্রশাসনিক মানে কর্মকর্তা, তেমন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টুল ছাড়া এটা সম্ভব হবে না। কাজে এই জায়গাটায় দায় যদি রাজনৈতিক দলের 30 থেকে 40 ভাগ হয়, 60 ভাগ তাদের। আপনি যদি 5 জনকে অ্যারেস্ট না করেন, এখানে আমি আরেকটা কথা অ্যাড করি, আপনি অন্তর্কলহের কথা বললেন, আপনি আপনার আলোচনায় এটা কেন আনলেন না যে আমাদের 3জন ছেলে ক্রসফায়ারের শিকার হয়েছে 5ই আগস্টের পরে?
ক্রসফায়ার বলতে আমি মিন করেছি, ক্রসফায়ার বলতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এক হচ্ছে জেলে, কুমিল্লাতেই দুইটা, কুমিল্লাতে একজনকে যৌথ বাহিনী যখন কি বাহিনী বললো ওরা যে নামালো, তখন একটা ছেলেকে তুলে নিয়ে গেল, বাসায় এসেছিল ঈদ করতে আমাদের যুব দলের নেতা, পরের দিন তার লাশ পাওয়া গেল, সারা শরীরে রক্ত জমা। এই একই ঘটনা কুমিল্লার আরেকটা উপজেলাতেও ঘটেছে। থার্ড আরেকটা, ওইটার জায়গাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি একদম ডেট শো আপনাকে বলতে পারি। এইগুলোও তো এখনো বাংলাদেশ খুবই ক্ষীণ, কিন্তু ঘটেছে তো। কাজে এই জায়গাটায় আপনি যেভাবেই বলবেন একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যা দায় ওটা তো আমরা বহন করতেই আছি, প্রতিদিন বহন করছি, প্রতিটা জায়গায় বহন করছি, মাঠে বহন করছি। দিন শেষে ভোট তো আমাদেরই দরকার, জনগণের কাছে আমাদেরকেই তো যেতে হবে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্লিনচিট দেওয়ার কোনো সুযোগ নেই তো আপনার। মেজর পার্টটা তো তাদের হাতে ভাই, জেল তাদের, বিচার ব্যবস্থা তাদের। ধরুন একজন আসামি অত্যন্ত ক্ষমতাশালী, তিনি মামলা, তাহলে পুলিশ তার বিরুদ্ধে সেভাবে মামলা করছে না কেন কোর্টে, যে সে অত্যন্ত পাওয়ারফুল, আমি ধরতে পারছি না। এই সিস্টেমটা তো আমরা চাই, এবং আমি এটাও চাই, এটা আমরা প্রত্যেকে চাই। দেখ এই জায়গাটায় যদি আবারও রাজনৈতিক দলের পুলিশের যে নতজানো আচরণ, এই আচরণ তারা যতদিন ঠিক না করতে পারে, যেমন হান্নান মাসুদের এলাকা, আমি একটু শেষ করি, হান্নান মাসুদের কোনো হাতের মানে একটা শক্তিশালী লোক দেখা গেল পুলিশ তাকে সহজে ধরছে না, জামাতে ইসলামের আমিরের এলাকা একটা পাওয়ারফুল লোক বা তার কোনো একটা নেতার এলাকা ধরছে না, আমার এলাকা আমি পাওয়ারফুল আমারটা ধরছে না। এই তো তাহলে তো চেঞ্জ হলো না ভাই, তাহলে চেঞ্জ নিয়ে কি কথা বলছি আমরা? এটা প্রশাসন সারা জীবন এই কাজটি করেছে, সারা জীবন করেনি, দিনে দিনে এটা বেড়েছে। যাই হোক, এইটাই বলে নিলাম করেছে। না না ঠিকই আছে। শুনেন, এই বেগম খালেদা জিয়া যখন রাজনীতি শুরু করেছেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন, আপনি তো বহু কিছু দেখে আজকে এখানে এসেছেন। এই এতখানি নতজন ছিল প্রশাসন কখনো না? সেটি ঠিক আছে, সেটার সাথে আমরা এগ্রি করছি, কিন্তু আমি বলছি যে দায় আমরা দায় এড়াচ্ছি না। না না, আমি দায়ের কথা বলছি না, আমি বলছি যে সারা জীবনই প্রশাসনের এই তেলবাজ, তারপরে আনুকূল্য পাওয়ার, এই ক্ষমতার কাছাকাছি চলে যাওয়া, আগে যাদের হ্যান্ডকাপ মানে পরাইতে মানে দ্বিধা করে নাই, পিঠ মোড়া দিয়া বানতে দ্বিধা করে নাই, তাকে এখন দাঁড়ায় সেলুট দিতেও তো দেখছি। তো সুতরাং এই তেলবাজ থাকবেই। সেই জিনিসটাকে চেঞ্জ করতে হলে শুধু প্রশাসন দিয়ে হবে না, এটা রাজনৈতিক দলকেও দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় আমি আসি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার বিরুদ্ধে আমাকে বহিষ্কার করেছে দল, আমি পাওয়ারফুল নেতা, আমি তো ভাই আত্মসমর্পণ করতে যাব না। এই জায়গাটা অগ্রণী ভূমিকা সরকারকে নিতে হবে। নিশ্চয়ই। সামান্তা, আমি যদি আরেকটু নির্বাচনের প্রসঙ্গে যাই, এনসিপি কি আগামী নির্বাচন নিয়ে কোনো সন্দেহ সংশয়ের মধ্যে আছে? এই জন্য বলছি যে বেশ কিছুদিন আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনে দুটো দলের মধ্যে সমঝোতার নির্বাচনের চেষ্টা চলছে। ধন্যবাদ ভাই। আসলে আপনাদের আলাপ শুনছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে বাংলাদেশের রাজনীতিটাকে আসলে সংস্কার একদম ভিতর থেকে করার কাজটা ছিল, যেটা আমরা সকলেই মোমেন্টামটা মেবি মিস করে ফেললাম। এখন সবগুলো দল আসলে হালকা পাতলা টানা হেঁচড়া করে যে যতটুকু করতে পারে সংস্কারের জন্য, কেউ যদি এটা চেষ্টা করে তাহলে কিছুটা সংস্কার হবে, আর না হলে আসলে ট্র্যাডিশনাল ওয়েতেই পলিটিক্সটা চলবে। কেন হলো না? কেন এটা হয় নাই? কারণ অনেকগুলো কারণে হয় নাই। এক হচ্ছে যখন আপনি 72 ঘন্টার মধ্যে নির্বাচনের আলাপটা মাঠে নিয়ে আসেন, তখন সংস্কার গুরুত্বপূর্ণ থাকে না। তখন পুরো প্রশাসন থেকে শুরু করে সবার কাছে একটা মেসেজ চলে যায় যে না, এটা তো কোনো নতুন বাংলাদেশ না, এখন তো কোনো চেঞ্জ হবে না, তো পুরনো সিস্টেমেই চলবে। সবাই তখন তার পুরনো সেট আপে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন যে এলাকা ভিত্তিক আইন প্রশাসনকে দুর্বল ভূমিকা নিতে দেখা, এবং সেখানে বিএনপি জামাতের নেতারা গেলে এলাকায় একদম সেই প্রটোকল এবং গাড়ি থেকে সালাম দেওয়ার জন্য থামানো, আমরা তো এই ভিডিওগুলো দেখছি। এনসিপির নেতাদেরকেও দেখেছি আমরা। কোথায় আপনি বলেন? এনসিপি ঠিক এই মুহূর্তে না হইলেও গত কয়েক মাস আমার ধারণা যে আপনি যদি কষ্ট করে মনে করেন তাহলে বিএনপি এবং জামাতেরটা আপনি স্পষ্ট মনে করতে পারবেন, কোন ভিডিওতে দেখেছেন, বর্ণনা করতে পারবেন। এনসিপিরটা আপনি এমনি বলছেন না, বলছি না। আপনি তাহলে মনে করেন, আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম। আমার মনে করা লাগবে না তো, 30 সেকেন্ড সময় নেন, চেষ্টা করেন একটু। আমি বলতে পারি, এখন নাম ধরে ধরে বললে এই জিনিসটা ঠিক হবে না। হ্যাঁ, বিএনপিটা পারবো, জামাতেরটা মনে পড়ছে এখনি? বিএনপিটা অনেক আছে। আচ্ছা, জামাতেরটা পারবেন এখন? এট এ গ্লান্স মনে পড়ছে ভিডিওগুলো, চিত্রগুলো মনে পড়ছে? এনসিপিটা একটু ঘোলাটে লাগছে? না, ঘোলাটে লাগছে না। তাহলে আমি বর্ণনাটা শুনি আবারও। আমি বর্ণনা করব না, আমি শুধু এতটুকু বলবো, আমি শুধু মানে কাহিনীটা বলি। না, আমি আপনাদের কোনটা বলেন বলি। হ্যাঁ, আপনাদের রেস্ট হাউস বরাদ্দ দেওয়া হয় নাই? কোনটা?
না আমি মানে এলাকার নাম মানে বলবো আমি তাহলে উত্তর দিব কিভাবে? না উত্তর আপনি দেন, আমার কথা যদি আপনি বিশ্বাস করেন এই ঘটনা ঘটেছে। রেস্ট হাউস বরাদ্দ দেওয়া হয় নাই, সেই রেস্ট হাউসে এনসিপির নেতারা জোর করে গিয়ে মানে উঠেছে এবং সেই মানে পরবর্তীতে সে এলাকার পুলিশ প্রশাসন, ইওনো, ডিসি সাহেবরা গিয়ে আবার সেখানে গিয়ে তাদের সাথে চা খেয়ে এসছে, তাদেরকে সালাম দিতে হয়েছে। ন্যাশনাল নিউজ হয় নাই? কেন হয় নাই? হয়েছে হয়েছে মানে ওইটি যেহেতু ন্যাশনাল নিউজ হয়েছে, আপনি আমাকে তথ্যটা একটু বলেন। না আমি আপনাকে এইভাবে বলবো না। ন্যাশনাল নিউজ হয়েছে আপনি আমাকে বলতে পারছেন, আমার মিস হয়ে যেতে পারে, আপনি একটু পরিষ্কার করেন। আচ্ছা মানে কোন এলাকায় কথাটা? না আমি এলাকাটা বলছি এটা ভাই আপনি তো বললেন ন্যাশনাল নিউজ হয়েছে, যেটা প্রকাশিত তথ্য হয়েছে। এটা হয়েছে, শুধু এইটা না, আপনাদেরকে বহু ঘটনা আছে, একটা দুটো তো না, এবং সেটা 4-5 মাস আগে। এখন আপনি ওইটা বলতে পারবেন। আমার কথা হলো যে এই প্রোটোকল, এই সুবিধা, আমি কেন এটা চাচ্ছি, আমার তো ধরেন এই সুবিধাটা আপনারাও নিয়েছেন। না ভাই আমি বলি একটা জিনিস হচ্ছে যে আমরা যখন টকশোতে বসি, নানান জায়গায় কথা বলি, যতটুকু আমরা সুনির্দিষ্ট হতে পারি ততটুকু হওয়াটা খুব বাঞ্ছনীয়, যাতে করে আমাদের যে পলিটিক্যাল দায়বদ্ধতা এটা যাতে গড়পড়তা না হয়। আপনারাও নিশ্চয়ই চান না আমরা গড়পড়তা কথা বলি, যে না না আমার দল তো কিছু করে নাই। আমি কেন জানতে চাচ্ছি, এই টকশো থেকে বেরিয়ে তো আমার একটা সাংগঠনিক চরিত্র আছে, আমি যাতে এই বক্তব্যটা নিয়ে ভেরিফাই করতে পারি এবং তাকে একটা কঠোর শাস্তির আওতায় আনতে পারি। কিন্তু আপনি তাকে কোনোদিনও কঠোর শাস্তির আওতায় আনতে পারবেন না। আমার কনসার্নের জায়গা হচ্ছে ওই ইওনো, ওই ডিসি এবং ওই থানার ওসি। না সেখানে তো আমি বাবা বললেনি যে প্রশাসন কেন করছে না। হ্যাঁ না প্রশাসন করছে না, ওই যে আপনি প্রশাসন করছে না, আপনার ক্ষমতার কাছে নতজানু হচ্ছে, ক্ষমতার সাথে তারা সবসময় ছিল। প্রয়োজন নাই, এজন্যই বললাম যে আমি আমার সাংগঠনিক চরিত্র যখন এই টকশো থেকে বেরিয়ে ফেরত যাব তখন আমি এই স্টেপটা নিতে পারতাম, বাট আমি এটা পারলাম না হয়তো আপনার কাছ থেকে। যেহেতু ন্যাশনাল নিউজের তথ্য, এটা প্রকাশ করা তো কোনো সমস্যা ছিল না, কেন বললেন না এটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর সংস্কার হওয়াটা, কিভাবে আমরা রাজনৈতিক দল কিরকম দেখতে চাই, এই জিনিসটা সংস্কার হওয়াটা খুব জরুরি ছিল। 5 আগস্টের পরে আমরা এই আলাপে ঢুকতেই পারিনি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। পুরো দেশের মানুষ একরকম চাচ্ছে, রাজনৈতিক দলগুলো আরেক রকম চাচ্ছে। আপনি যে তখন এনসিপির দায়টা দিবেন, এনসিপি বলে তো কোনো দলই ছিল না সে সময়। তাহলে যারা প্রাক্তন রাজনৈতিক দল, অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের উপর দায়টা কি বর্তায় না? যদি তারা চাইতেন, তারা অসংখ্যবার খালেদা জিয়ার অসংখ্য তার মানে তার যে সুস্বাস্থ্য সেটা আমি কামনা করি, তার অসংখ্য, তার পুরো জীবনে অসংখ্য বক্তব্য আপনারা শুনছেন, এখন রিলসগুলো আসছে, যে উনি বারবার বলেছেন যে এইসব রাজপথ ছাড়িনি, এইসব বক্তব্য দিও না, এগুলো আমি পছন্দ করি না, কত আমরা দেখেছি। তো আবার উনিও বলছেন যে আমার সাথে জনগণ আছে, আমার সাথে আমার স্বজন নাই, আমার সাথে আমার দলও লাগবে না, আমার সাথে জনগণ আছে। এই বক্তব্যগুলো কিন্তু আমরা দেখেছি, এখন ভাইরাল হচ্ছে আবার। এটা কেন বলতে হয়? কারণ রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তার পাওয়ারের হাংরিনেসের কারণে, তার যে হাঙ্গার সেটা এত পরিমাণ ভয়ঙ্কর পাওয়ারের কারণে, অনেক সময় এমনও হয়েছে একজন কর্মী সে যদি এলাকায় কমিশনার না হয়, এমপি না হয়, সে রাজনীতি ওখানে এলাকায় থাকতে পারবে না, তার পরিবার থাকতে পারবে না, এরকম সিচুয়েশন আছে। এখন এখানে কি আমি তাহলে কার কার দায় দিব? ধরেন আমার তো বিষয়টা পরিষ্কার করতে হবে। রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে দায় নিতে হবে, আসেন, তার বয়স 1 বছর, তাও আমি দায় নিব, আমি দায় নিতে রাজি আছি। কারণ আপনি দায় নেবেন এই কারণে যে আপনারা শুরুতেই এসে বলেছিলেন যে নতুন, এখন পুরনো বন্দোবস্ত হবে আর রাজনীতি চলবে না, রাজনীতি চলবে নতুন ভাবে। একবার আসি বলবো, জি যদি নতুন বন্দোবস্তে চলে তাহলে নতুন রাজনৈতিক দল হবে, সব, কোনো পুরাতন রাজনৈতিক দল হবে না। মানবেন আপনারা? না মানে তা কেন হবে? আপনি পুরাতন রাজনৈতিক দল কেন তাদেরকে আমরা বলছি দে আর নট রিফর্মড, তাহলে আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাইবেন পুরাতন রাজনৈতিক দল দিয়ে? হাউ ইজ ইট পসিবল? আপনার রাজনৈতিক ব্যবস্থাটাকে এরকম কিনা যে আপনার এখানে টাকা দিয়ে এখনো ভোট কেনা যায়, এটা কি আছে কি নাই? আমাদের সমাজের তৃণমূলে এটা আছে কি নাই? আছে। এখন আমার এখনো একটা নেতাকর্মীকে আনতে হইলে আমার বলতে হয় যে তুমি ওয়ার্ড কমিশনার পাবা, আমি ক্ষমতায় গেলে তুমি পাবা অমুকটা, তুমি এইভাবে আমার পুরো সেটআপটা বন্টন করতে হয়। এটা আছে কি নাই? তার যোগ্যতা আছে, কোনো কিছু নিয়ে আমার কোনো কনসার্ন নাই, কিন্তু আমি তাকে বন্টন করছি। এটার পাওয়ার কি আমার হাতে আছে? এটা তো জনগণের পাওয়ার। ধরেন আমি এমপি হব, এমপির কি কোনো অফিস আছে? এমপির কোনো অফিস নাই। আচ্ছা,
এমপির অফিস নেই, মেয়রের অফিস আছে, মন্ত্রীর অফিস আছে, এমপির কোনো অফিস নেই। তার মানে সে পার্লামেন্ট আছে, তাদের পার্লামেন্ট আছে। পার্লামেন্টটা কি, আমি এটাই আসছি না, আমি যেটা বলছিলাম আর কি, যে এখানে ধরেন এমপির তো কোনো আসলে অফিস নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, এবং তারা পার্লামেন্টই তার জায়গা। আপনি দেখেন কনসেপ্টটা দেখেন, এমপির কোনো তাহলে নির্দিষ্ট আলাদা 300 এমপির কোনো 300 অফিস নাই কেন? তার কারণ হচ্ছে সে জনগণের মাঝে থাকবে, জনগণের মাঝ থেকে সে পার্লামেন্টে যাবে, বক্তব্য দিবে, আবার জনগণের মাঝখানে চলে আসবে। এটাই তো বিষয়। তো এই যে এই বিষয়টাকে আসলে ঘটে না, আমি ঢাকায়, এটা তো প্রথমত হয়ই, মানে গণহারে এটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এলাকার এমপি যদি এলাকায় থাকেও বা, সে তো জনগণের ধরাছোঁয়ার বাইরে, এবং তার কেন্দ্রে একটা বিশাল প্রোটোকল বাহিনী থাকবে, এবং মানে সে বিভিন্ন সময় কাজ দিবে, সে একটা ফোন কলে একটা কিছু ঠিক হয়ে যাবে, এই বিষয়গুলো আছে। সেই সাথে এখানে ধরেন নির্বাচনের ব্যয়, মানে আমরাও যে কথা বলছিলাম যে নির্বাচনের ব্যয়টা তো অনেক বেশি ব্যয়বহুল, এবং এটা ছাড়া মানুষের কাছে পৌঁছানোর কোনো ব্যবস্থা কি আমরা করতে পেরেছি? যে ধরেন এখানে হবে না সামান্তা, একদিনে তো হবে না। আপনারা একই সাথে বলেন একদিনে হবে না, আবার বলছেন আপনাদের কাছে আশা ছিল, আপনারা করতে পারলেন না কেন? আশাও করতে পারবো না। না, অবশ্যই আশা করতে পারবেন, কিন্তু আপনার কাছে যা ভিত্তি আছে সেই ভিত্তিটা রেখে আপনারা আশাটা করেন, এবং সেই অনুযায়ী সবাইকেই কাজ করতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, আমি মানে আমাদের পার্টি হওয়ার আগে এবং পরে বারবার বলেছি একটা মিডিয়া হাউস এই কাজটা করেনি, একটা, নট এ সিঙ্গেল ওয়ান। যে এখানে ডিসি, ইউএনও, ওসি, এরা হচ্ছে কি রোল পুরো নির্বাচনের প্রসেসে, এটা কি রোল প্লে করে, এরা কাদের নিয়োগ, এটা একটু কাইন্ডলি আপনারা বের করেন। এটা সেটআপ কিন্তু একটা রাজনৈতিক দলের থাকে না, এটা করলে আনবায়াসড হবেও না। আপনারা এটা রাজনৈতিক দলের কাছে চেয়ে লাভ নাই, এটা তাদের করা কাজ না। বিএনপি এটা যদি করে তাহলে বের হবে সব জামাতার এনসিপির লোক, আর আমরা যদি করি তাহলে বের হবে জামাতার বিএনপির লোক। আপনারা একটা আনবায়াসড বডি ছিলেন। আমি জানতে চাই যে এই যে নির্বাচনের ডামাডোলটা এগিয়ে গেলাম, আপনাদের মনে কি একবারও প্রশ্ন আসে না যে আমাদের প্রশাসনিক সেটআপটা আসলে কিভাবে চলছে, কারা এই নিয়োগগুলো পেয়েছেন? এই যে ভূতাপেক্ষ সচিবরা নিয়োগ হলেন, পুরো মন্ত্রণালয় ভর্তি যে সচিবরা, এরা কি আওয়ামী লীগের না বিএনপির না জামাতের? আপনাদের মনে কি প্রশ্ন আসে না? আমাদের মনে প্রশ্ন আসে না এই জন্য, কারণ এই অফিসারদেরকে আমরা অলমোস্ট সকলকেই চিনি। যখন সকলকে চিনেন তার মানে তাদের রাজনৈতিক পরিচয় আপনারা জানেন। ওএসডি ছিল, ওএসডি হয়েছিল, অথবা চাকরিতে ছিল না, পুলিশেও এরকম ছিল, সিভিল প্রশাসনে এরকম ছিল, সকলকে আমরা চিনি অলমোস্ট। যেহেতু আপনারা চিনেন, তার মানে আমি আপনার কথার টোন ধরে যেটা বুঝতে পারছি যে এটা আর বলার অপেক্ষা রাখে না কারা এরা। সো এদের প্রত্যেকেরই রাজনৈতিক পরিচয় আছে, ওই রাজনৈতিক পরিচয়েই তারা এই চাকরিগুলো পেয়েছেন। তার মানে আপনি যেভাবে প্রশাসনের সেটআপ সাজিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনটা আপনারা ফেয়ার যে এক্সপেক্ট করতেছেন, হাউ? এটা তো আপনি যেটা নাই জিনিস তো আপনি চাইতে পারেন না। সো এখানে এই বিষয়টা আছে। আমরা যখন বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনে, কথাটা এসছে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা যখন বলেছিলাম, তখন পুরো দেশে একটা রব পড়ে গেল, হায় হায় কি যেন হয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা যদি আপনি করে ফেলতেন, কিছু নতুন লোক তো আসতে পারতো না। স্থানীয় সরকার নির্বাচন প্রধান দল বিএনপি চায় নাই, আমি যদি ভুল না করি। সো এই যে না চাওয়াটা, তার মানে হচ্ছে সেটআপটা তার অনুকূলে আছে। কিন্তু আমার ধারণা যে বিএনপি এখন বুঝতে পারছে যে তাদেরকে ধর্ণা ধরে তাদের সুপারিশে যারা এই নিয়োগগুলো, এই যে আমি প্রশাসনিক পদগুলো বললাম, এখানে যারা নিয়োগ হয়েছে তারা এখন জামাতকে সার্ভ করছে, এই ভয়টা বিএনপিও দেখতে পাচ্ছে হয়তো। সো আমি এই জন্য তাদের মানে বিভিন্ন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও বলতে শুনলাম যে প্রশাসনটা একপাক্ষিক হয়ে গেছে, অমুক তমুক। এই কথাগুলো আসলে কখন আসে? যখন একটা রিয়েলাইজেশন হয়, নিউ ফাউন্ড রিয়েলাইজেশনের ভিত্তিতে এটা আসছে। সো রাজনৈতিকভাবে যে এই যে এখন যে আমি বলছি যে অমুক সচিবটা বিএনপির, এটা আমার কেন বলতে হচ্ছে? আমার প্রাক্তন পুরো ব্যবস্থাটা যদি দলীয়করণ, রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়োগ, এই বিষয়টা যদি কালচার এবং প্র্যাকটিসে না থাকতো, তাহলে এখানে কিছু প্র্যাকটিক্যাল সমস্যাও ছিল। ধরে নেই, যদি আমরা আপনার কথার সূত্র ধরে বলি, তাহলে এই যে অতীতে যে সরকারটি ছিল, সেই সরকারটি অত্যন্ত একচোখাভাবে অন্যায়ভাবে কিছু ভালো ভালো অফিসারকে, এবং হয়তো রাজনৈতিক সামান্য, হয়তো ওই বিরোধী রাজনৈতিক পরিবারের সন্তান, এই কারণেও এরকম বহু পুলিশ অফিসার, তারপরে সিভিল প্রশাসনের লোকদেরকে তারা ডাম্পিং করে রেখেছিল, প্রমোশন দেয় নাই, ওএসডি করেছিল বছরের পর বছর, আইন বহির্ভূতভাবে তারা করেছে। এখন যখন একটি অভ্যুত্থানে একটি নতুন সরকার আসলো, তারা তো তাদের সেই হারানো জায়গাটা ফেরত চাইবেই। তাদেরকে আপনি না দিয়ে কি করতে পারতেন?
আপনার আর যেটা আপনি বললেন, আপনি একটা ঘটনা বর্ণনা করলেন যে বহিষ্কৃত নেতাও ওই আয়োজনে প্রোগ্রামে চলে আসছে এবং পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ফেলতেছে। এটা কিন্তু কমন, বাংলাদেশের কালচারে কমন যে অমুক নেতার সাথে আমি আসি এরকম প্রমাণ করার জন্য, অথচ তাকে হয়তো দল পছন্দই করে না, কিন্তু তারপরে সে এটা করছে। সো আপনার কাছে এসে অনেক মানুষ অনেক কিছু চাইতে পারে, আপনি তা বলে কি এটা ভেরিফাই না করে এটাকে বাংলাদেশের মানুষের জন্য ভালো কিনা সেটা ভেরিফাই না করে আপনি কি দিতে পারেন? না, সেটি ভিন্ন কোশ্চেন। না না, প্রশাসনিকভাবে আপনি কাকে কি দিবেন? না, সেটি ঠিক আছে। একটি অফিসার যদি ধরে নেই, আমি একজন এসপির কথাই যদি বলি বা একজন ডিসির কথাই বলি, ডেপুটি সেক্রেটারি পদের একটা র্যাঙ্ক, তার 12 বছর একই পদে তাকে ওএসডি করে রেখে দিছে, তার প্রমোশন হয় নাই, পোস্টিং হয় নাই, কিচ্ছু হয় নাই, এরকম আমি আপনাকে নাম ধরে ধরে বলতে পারবো। এখন তারা যখন একটা নতুন বন্দোবস্ত আসলো, তারা কি জাস্টিসটা পাবে না? এই ভেরিফিকেশন বডিটা কোনটা? এখন এই ভেরিফিকেশন বডিটা তো প্রশাসনই করবে। আগে সিদ্ধান্ত নিত প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী পরামর্শ ক্রমে আর বাংলাদেশে কোনো নিয়োগ হইতো না, মানে পিএসসি চেয়ারম্যান তার পরামর্শ, দুদকের চেয়ারম্যান তার পরামর্শ, তারপরে নির্বাচন কমিশনের যে প্রধান তার পরামর্শ। আবার এটা কিন্তু আমি বলতে হবে যে বিএনপি আসলে এটা ভ্যালিড মনে করে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তার নিয়োগকৃত হবে, এটা কিন্তু বিএনপি আবার ভ্যালিড মনে করে, এই প্র্যাকটিসটাই রাখতে চায়। আমি জানতে চাই এটা ভেরিফিকেশন বডি কোনটা? আপনার আমার কি ভালো মনে হলো? না না, আমি কাঞ্চন ভাই, আমি মানে আপনাকে প্রিন্সিপাল আকারে বলছি, আমি ঘটনা বিশ্লেষণ, কে 12 বছর আর কে 14 বছর, কে 2 বছর, আমার কাছে এটা বিচার্য না। আমাকে প্রিন্সিপালের জায়গায় আসতে হবে যে প্রবণতা আকারে আমরা জানি যে এখানে নানানজন নানান কিছু করে, সো এইটা আপনাকে ঠিক করার জন্য ভেরিফিকেশন একটা বডি লাগবে। হোয়াট ইজ দ্যাট বডি? এই ভেরিফিকেশন বডি তো আসলে অফিশিয়ালি আছে, এসএসবি আছে, তারপরে আরো আছে, এটা আছে। আমি বলতে আপনি গোয়েন্দা সংস্থা যার কোনো রিপোর্ট আমরা পাই না, কোনো জবাবদিহিতা নাই, যাদের যে প্রধান, আমার মনে হয় মূল আলোচনা থেকে অন্য দিকে চলে গেছে। আপনি এখন মূল আলোচনায় এসেছেন। এই যে সংস্থাগুলোর কথা বললেন, এদের কোনো জবাবদিহিতা নাই বাংলাদেশে। এরা কি কাজ করে আমরা জানি না, তাদের জব ডেসক্রিপশন কি আমরা জানি না, তাদের প্রধান কাদের দ্বারা নিয়োগ, প্রধানমন্ত্রীর দ্বারা নিয়োগ, তাহলে কিভাবে তারা নিয়োগ পেয়েছেন সেটা আমরা জানি না। বাংলাদেশের জনগণ হিসেবে আমরা কোনো কিছুই জানি না, অথচ এই নিয়োগগুলো হয়ে যাচ্ছে, বাংলাদেশের এই প্রশাসনগুলো চলছে, এবং এই প্রশাসন দিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন এক্সপেক্ট করতেছি। এবং আমরা প্রশ্ন করতেছি রাজনৈতিক দলগুলো কি করবে? রাজনৈতিক দলগুলো যদি, আমি আবার আগের কথায় ফেরত আসি, যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান তাহলে নতুন রাজনৈতিক দল দিয়ে এটা করতে হবে। আমি এনসিপিকে মিন করছি না, আমি বলছি আপনার নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা লাগবে। যদি সেটা করতে না পারেন, যদি কোনো প্রেমিস না থাকে, সেটার উপর ভিত্তি করে কোনো কিছু, মানে নতুন কোনো কিছু চাওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখতে পাচ্ছি না। জি, আমার মনে হয় মাহমুদ আপা একটু এই আলোচনার উপর যদি আপনি কোনো কথা বলেন। না, আমি একটু ওভারঅল একটু জাস্ট শর্টের উপরই বলে আসি। সামান্তা তার মতো তার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। আমি আসলে 2-3টা কথা বলি। সেটা হচ্ছে যে প্রথমত একদম শর্ট করেই আসি, সেটা হলো যে 72 ঘন্টা পরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা 7ই আগস্ট একটা মহাসমাবেশ ছিল, সেটা নিয়ে অনেক কথা ইদানিং আমরা শুনি, অনেক ধরনের কথা শুনি আমরা। 7ই আগস্ট যখন এই সমাবেশটা হয়, একটা জিনিস ভুলে গেলে, ওই পরিপ্রেক্ষিতটা ভুলে গেলে চলবে না। ওই পরিপ্রেক্ষিতে খুব সেন্সিটিভ একটা পরিপ্রেক্ষিত ছিল। বাংলাদেশে তখন কোনো সরকার ছিল না, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি এগ্রিড টু বি দ্য গভর্নমেন্ট, এবং এই টোটাল প্রসেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও টোটাল লজিস্টিক্স এখানে ইনভলভ ছিল, মানে তার সাথে যোগাযোগ রাখা এবং তার দেশে ফিরে আসার হোল প্রসেসে। এই সময়টায় এই বাংলাদেশের এই 17-18 বছরে একেবারে বৃহত্তম যে রাজনৈতিক দল, সবচেয়ে বেশি গুম খুন নির্যাতন, একেবারে এমন হয়েছে যে 8 বছর 10 বছর 12 বছর বাড়ি যেতে পারেনি মানুষ। এই যে লোকগুলোর মধ্যে যে ক্ষোভ কষ্ট, ওইটা ছিল তখন বিস্ফোরণের সময়। এই একটা মহাসমাবেশ যেখানে আমাদের প্রথমবারের মতো বহুদিন পরে আমাদের সম্মানিত চেয়ারপারসন একটা রেকর্ডেড ভয়েস দিয়েছিলেন, আপনারা শুনতে পারেন, এখনও ওটা অনলাইনে অ্যাভেলেবল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য অ্যাভেলেবল। আপনাকে তো এই হিউজ ফোর্সটাকে দমাতে হবে, তাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। নির্বাচনমুখী দল, তারা তখন একটা প্রত্যাশা করে ফিরে গেছে যে একটা ওয়েতে তো আমরা হয়তো আসছি, দেশ পরিচালনার সুযোগ পাবো। এই কথাটা যদি আপনারা ওই জনসভা থেকে নাও বলতেন, নির্বাচন নিয়ে যদি কোনো কথা নাও বলতেন, এই জনগণ কি এই প্রত্যাশা নিয়ে ফিরতো না
যে আগামীতে না, একটি কিন্তু নির্বাচন হবে? দলের প্রধান হিসেবে দেখুন, আমি আপনাকে কাঞ্চন ভাই একটা কথা বলি, দলের প্রধান হিসেবে যেটা তারা সর্বোচ্চ বেটার মনে করেছেন, আমাদের হোল দলের এত হিউজ ফোর্সটাকে কন্ট্রোল করার জন্য আমরা সেটা করেছি, এবং এটা রেজাল্ট তো খারাপ হয়নি। আপনি বাংলাদেশের দেশব্যাপী কয়টা অকারেন্স দেখাতে পারবেন, কয়টা আওয়ামী বাড়ি পুড়েছে, কয়টা ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে? অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের প্রথম অবস্থাতে প্রথম কয়েক মাসে এটা কিন্তু মোটামুটিভাবে আমরা সবাই মেনটেন করেছি। এটা আমাদের পক্ষের ব্যাখ্যাটা, এটা আমরা সবসময় দিই। কারণ এমনও বক্তব্য আমরা শুনি যে সেনাপ্রধানের কাছে নির্বাচন চাওয়া হয়েছে, তখন তো সেনাপ্রধান হু ওয়াজ হি? আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসছেন, এই প্রসেস তো কেবল ছাত্ররা করেনি, এই যে যোগাযোগ তারা করেছে তো কেবল তারা করেনি, এটা তো আমাদেরও কানেকশন ছিল, এবং আমাদের ফুল এটা যারা জানেন, আপনি নিজেও জানেন কাঞ্চন ভাই একজন সাংবাদিক হিসেবে, অনেক ধরনের কানেক্টিভিটি সবার সাথেই ছিল। আর ভোট বিক্রি প্রসঙ্গে আমি এতখানি ডিজনার আমার ভোটারদের করতে চাই না। আমাদের ভোট বিক্রি হয়, খুব দায়ী মানে খুবই দরিদ্র একটা সেকশন আছে, সেটা সংখ্যাটা আমি কখনোই 5%ও দেখি না। কেন দেখি না এবার আপনি কারণটা বলি। বরং আমাদের দৃষ্টিতে এই গরিব মানুষই আসলে ভোট কম বিক্রি করে। এক্স্যাক্টলি, ওই দালাল শ্রেণীর একটা টিম আছে, হ্যাঁ, যাদের কাজই হচ্ছে এটা। এত সংখ্যাটা কম, নাইলে কি হতো, আপনি তো এক সময় তো বাংলাদেশে নির্বাচন হয়েছে, আপনার তত্ত্বাবধায়ক সরকার আমলে অ্যাটলিস্ট 3টা নির্বাচন তো আমরা দেখেছি। ওই সময় আপনি দেখেছেন না যে একবার রাজ্যের কারি টাকা নিয়ে মনোনয়ন কিনেছেন এবং নির্বাচনে এসে কত ভোট তারা পেয়েছেন? এদেশের মানুষ যদি ভোট বিক্রি করতো না, তাহলে তো ওই সংসদে তারাই যেতেন। আর সংসদ নিয়ে যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে সাংসদের আসল কাজটা হচ্ছে লেজিসলেশন, আপনার টোটাল দেশের, যেটা আপনার দল একটা ইশতেহার দেয়। ধরেন এনসিপি আসলো সংসদে, তারা একটা ইশতেহার দিচ্ছে সমগ্র দেশের পলিসি চেঞ্জ করার, এটা কিন্তু একটা প্রাইমারি কাজ সাংসদের। তার সেকেন্ডারি কাজ তার নিজস্ব আসনের যে ইশতেহার, তার আসন ভিত্তিক কিছু কমিটমেন্ট তার মানে এলাকার জনগণের কাছে করা আছে। সে যদি যে এলাকাতে বসেই থাকে, এটা কিন্তু খুব টাফ। কাজগুলো কিন্তু সরকারে এবং কেন্দ্রে এলাকায় বসে থাকে একটা জিনিস, আর সারা জীবনই উনি থাকেন ঢাকায়, জাস্ট ইলেকশনের জন্য 2-3 মাস, হয়তো 1 মাস গেলেন, এরকমই হচ্ছে। এরকম হয় কি জানেন, আপনাকে এবার একটা কথা বলি, সাংসদদের এবার ওই যেহেতু কথাটা তুললেন, ওটা আমি পরে আসি। বরং স্থানীয় সরকার এক্সপ্লেইন করি। আপনি যে স্থানীয় সরকার লেয়ারটা তো আপনি জিরো করে দিয়েছেন, উপজেলা চেয়ারম্যানকে আপনি একেবারে জিরো পাওয়ারে এনেছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পাওয়ার জিরো। আপনি এমপি হয়ে, আমি শেষ করি, আপনি এমপি হয়ে প্রাইমারি স্কুলের দারোয়ানের নিয়োগ দিচ্ছেন। সরি টু সে, ওইটা তো আপনার কাজ না ভাই। আপনি সার্বিকভাবে, আপনার সামগ্রিকভাবে উন্নয়ন বরাদ্দর কতটুকু আনতে পারছেন, আপনার টোটাল প্রশাসন চালানো উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আপনার তো ডিফারেন্ট লেয়ার আছে। উন্নয়ন বরাদ্দ এমপিদের কাছ থেকে সরে যাওয়া। এবং সেকেন্ড কথা হচ্ছে পলিসি। আপনি আসলে কি পলিসি আপনার নির্বাচন, যেমন আমার কথা যদি আপনি বলেন, আমি যেদিন থেকে ভেবেছি আমি নির্বাচন 2008-9 থেকে, আমার কিন্তু ইউনিয়ন ভিত্তিক ইশতেহার আমার কিন্তু ভেতরে আমার রেডি করা আছে যে এই ইউনিয়নের ঘাটতিটা কি, এই দিয়ে কি করার আছে। কিন্তু উপজেলা যিনি বসে আছে থাকবেন, যিনি নির্বাচিত প্রতিনিধি, তার কিন্তু হিউজ পাওয়ার। আপনি যখনই লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার করবেন, তখন এমপি তার নিজস্ব কাজটা করার সুযোগ পাবে। আমাদের হয়েছে কি, লেয়ারগুলো সব মানে একেবারে একটা আরেকটার সাথে চ্যাপ্টার লেগে গেছে, বুঝছেন? ফলে একজন মেম্বার অফ পার্লামেন্ট তার যে কাজ, সে কখনো সেটা করতে পারেন। এই কারণে তিনি গান গাওয়ার সুযোগ পান, এই কারণে তিনি কবিতা আবৃত্তি করার সুযোগ। তার তো কাজ নাই আসলে। নিয়োগগুলো তার লোকেরা করছে এলাকায় বসে বসে, যেটা উপজেলা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের করার কথা। এই জায়গা থেকে বের হয়ে আসা প্রয়োজন। আর এর বাইরে দেখুন, আপনি যেটা বলেন যে এলাকার প্রশাসন নিয়ে যে কথাটি বলছেন, এলাকার মানুষ, আচ্ছা এবার ওই যে সরকারি কর্ম কমিশন আছে নিয়োগের প্রসঙ্গে আমি বলছি, ও যেটা মানে আমার সম্মানিত সহযোগী যেটা বললেন যে বিএনপি এটা চাইছে না, দেখুন আমরা এটার সাথে এইটা একটু এক্সপ্লেনেশন দরকার আছে। সরকারি কর্ম কমিশনে যে আমাদের প্রস্তাবনা, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, এটাতে এই নোট অফ ডিসেন্টটা কিন্তু আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে 7 জন সদস্যের 2 জন হবে সরকারি এবং 5 জন হবে বিরোধী দল থেকে। আমাদের নোট অফ ডিসেন্টটা ছিল যে সমান সমান হবে, 2-2 হবে অথবা 3-3 হবে। দেখুন, সরকারও তো আপনাকে রান করতে হবে। আপনার সরকারি কর্ম কমিশনের কাজ করতে দেওয়ার আপনি একটা গভর্নমেন্টে একজন মানে একটা দলকে, ওরা মানে এনসিপি গেল বা জামাত ইসলামী গেল, আপনি কি তাদেরকে কাজ করতে দেবেন না কোনো রকম? এটা জরুরি। আপনি সমস্ত মানে হেডগুলো বসে গেল যে তারা সরকারকে কোনো সহযোগিতা করবে না, তখন এই সরকারকে রান করাটা টাফ। ওই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই বিষয়টা বলা হচ্ছে। আর একটা কথা আমি বলি ইলেকশন কমিশন নিয়ে, ডিসি, এসপি, ওসি ইলেকশন কমিশনের রুল অনুযায়ী নির্বাচনকালীন সময়ে নির্বাচনকালীন সমস্ত কাজের টপমোস্ট সুপ্রিম পাওয়ার হচ্ছে নির্বাচন কমিশনের। আমরা কখনো সেটা করি না। আমাদের কোনো নির্বাচন কমিশনে খাতা না, এটাই হওয়া উচিত বাস্তবেও। আপনি যখন বলছেন ভারতে হয়েছে, ভারতে হচ্ছে, নিয়মিত হচ্ছে। ভারতে ইলেকশন কমিশন যখন দায়িত্ব নেয়, যখন ইশতেহার ঘোষণা হয় গোটা দেশে,
দৈনন্দিন কাজ নয়, নির্বাচনকালীন সমস্ত কাজের দায়িত্ব থাকে। ভারতে আরো অনেক কিছু হয়, ডিসি কে হবে না, আমি জাস্ট বলছি, আমরা দেখুন ভারতে অনেক কিছু হয়, আমরা করিনি বলে আমরা যে করতে পারবো না, চেষ্টা তো করতে পারি। আমাদের একজন নির্বাচন কমিশন অফিসার কেন প্রধান রিটার্নিং অফিসার হবেন না? আপনি যখন একটা নির্বাচন ভুল হচ্ছে, আপনি তো ডিসিকে যে ধরছেন না ভাই, আপনার কমপ্লেন্ট আপনি লিখছেন কার বরাবর? আপনি ওখানকার নির্বাচনী অফিসার বরাবর লিখছেন, আপনি তার কোনো ক্ষমতা দিচ্ছেন না। আপনার ডিসি হলেন, যে ডিসির হওয়ার কথা ছিল তার টুল, নির্বাচন কমিশন অফিসারের টুল হওয়ার কথা ছিল ডিসির, এসপির, ওসির, সেটা না করে আপনি তাদের করছেন প্রধান, এদের করছেন সহকারী, যার হওয়ার কথা সুপ্রিম। আমার হাতে একদমই সময় নেই আপা, আমি জি প্লিজ আপনি শেষ করলে আমি 10 সেকেন্ড একটু সামন্তার কাছে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে বলুক সামন্ত। আমি জাস্ট এটাই বলছি যে আপনি ছোট করে হলে 10টা জায়গাতে আপনি দয়া করে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করিয়ে, নির্বাচন কমিশন যতক্ষণ এম্পাওয়ার না করতে পারবো বলে কোনো লাভ নাই। একদম 10 সেকেন্ডে যদি বলি, এই নতুন বন্দোবস্তের কথা যেটা আমরা শুনছি, আদৌ কি সেটা সম্ভব এই পুরনো বন্দোবস্তের মধ্যে দিয়ে? না দেখেন, এখানে প্রথমেই যেটা করতে হবে, আগামী যে সাংসদরা হবেন তারা কেউ একজন এমপিও কোনো এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবেন না, নো ওয়ান। তাদের কাজ শুধু আইন প্রণয়ন। রাইট। আপনারা যদি কাউকে দেখেন এলাকার উন্নয়নের কথা বলে ভোট আদায় করছে, কাউকে যদি তার ইশতেহারে দেখেন যে এলাকার আমি অমুক অমুক উন্নয়ন করব, সে সর্বোচ্চ যেটা বলতে পারে আমার এই এলাকায় এই জিনিসটা দরকার, আমি সামাজিক আন্দোলন গড়ে তুলে আপনাদেরকে সাথে নিয়ে আমি এইটা সংসদে চাইবো, এর চেয়ে বেশি ইশতেহারে বলা কোনোভাবেই সম্ভব না। এবং তার আইন প্রণয়ন ছাড়া যদি আপনারা দেখেন যে আর একটি কাজ, একটি নিয়োগ তারা এলাকায় ঢাকায় বসে খবরদারি করছেন এলাকার নিয়োগ, সেটা আপনারা আপনাদের দায়িত্ব থেকে আপনাদেরকে এটা প্রতিহত করতে হবে। সময় নাই, এটা ধাপে ধাপে করার বিষয়। আর এটা অবশ্যই আমি এগ্রি করি, কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত নতুন যেটা চাচ্ছেন সেই নতুনটা করতে হইলে পুরাতনদেরকেও নতুনের ভূমিকায় আসতে হবে। নিশ্চয়ই। সামান্তা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। মাহমুদা আপা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।